ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। ভিশন ডাব্লিউবিসিএস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আমরা আজকে থেকে আমাদের আপকামিং মিসলেনিয়াস পরীক্ষার কথা মাথায় রেখে যে শেষ 40 দিন আমাদের হাতে রয়েছে, আমরা প্রত্যেক দিন একটা করে সায়েন্সের 25 নম্বরের সেট আলোচনা করব। ফুল সেট, তার টোটাল ক্লারিফিকেশন আলোচনা করব, যেখানে সায়েন্সের যে তিনটে শাখা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তিনটের প্রশ্নই থাকবে। তার সঙ্গে সঙ্গে এখন পরীক্ষাগুলোয় যে টেকনোলজি থেকে প্রশ্ন আসছে, সেই টেকনোলজির প্রশ্নও আমরা আলোচনা করব। প্রত্যেকটা ক্লাস খুব ভালো করে দেখলে আশা করি এই সায়েন্স সংক্রান্ত যে ভীতি আমাদের জন্মগত থেকে যায়, সেই ভীতি অনেকাংশে দূর হবে। আমরা শুরু করছি আজকে একদম প্রথম ক্লাস। প্রথম 25টা এমসিকিউ, আমাদের টোটাল টার্গেট 1000টা। তার প্রথম ক্লাস আমরা শুরু করছি। এই ক্লাসটা দেখার পর তোমাদের যাদের এই পিডিএফটার প্রয়োজন হবে, যে পিডিএফ এই 25টা কোয়েশ্চেন তার ফুল ক্লারিফাই করা আছে, তারা আমাদের এই ভিশন কম্পারেটিভ যে অ্যাপ রয়েছে, মোবাইল অ্যাপ, সেই অ্যাপটা ইনস্টল করবে। যদি লগ ইন করা থাকে তাহলে কোনো সমস্যা নেই, যদি লগ ইন করা না থাকে তাহলে এই পিডিএফ ফাইলটার জন্য এটা লগ ইন করে এরকম যে ইন্টারফেসটা আসবে, তার যে ডাব্লিউপিএসসি সেকশন রয়েছে, এই সেকশনেই তোমরা ক্লাসের ফুল পিডিএফটা পেয়ে যাবে। এবং আপকামিং যে ক্লাসগুলো আসতে চলেছে, অর্থাৎ সামনের যে 40টা ক্লাস আসতে চলেছে, তার প্রত্যেকটা পিডিএফ এখানেই পাওয়া যাবে। এবং শুধু পিডিএফ না, পিডিএফ এর সঙ্গে তার যে ফুল ক্লারিফিকেশন সেটাও পাওয়া যাবে। কথা না বাড়িয়ে, এই অ্যাপ্লিকেশন থাকলেই যেহেতু পিডিএফ আমরা পাবো, তাই চিন্তার কোনো আমাদের কারণ নেই। আমরা ডিরেক্ট ক্লাসে চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন: দ্য সায়েন্টিফিক স্টাডি অফ ইনসেক্ট নোন অ্যাজ। আমার বলার সাথে সাথে তোমরা প্রত্যেককে চেষ্টা করো যে কোয়েশ্চেনের আনসারটা কি হবে, কারণ এই যে কোয়েশ্চেন গুলো তো প্র্যাকটিস সেট, যতটা তোমরা পারবে ততটা তোমাদের কাছেও এটা বেনিফিটেড হবে। যে সায়েন্টিফিক স্টাডি অফ ইনসেক্ট নোন অ্যাজ, বিজ্ঞানসম্মতভাবে পতঙ্গদের সম্পর্কে যে পড়াশোনা, তাকে আমরা কি বলি? আমরা জানি যে কোনো বিষয়ের সায়েন্টিফিক যে স্টাডি, তার শেষে একটা লজি কথাটা অ্যাড থাকে। এই লজি শব্দের অর্থ কি? এই লজি শব্দের অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান। তাহলে আমাদের কি বলছি? ইনসেক্ট সম্পর্কে বিশেষ জ্ঞান। টোনোলজি, এন্টোমোলজি, প্যারাসাইটোলজি, মেলাকোলজি। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হচ্ছে এথনোলজি, পতঙ্গদের সম্পর্কে বিশেষ জ্ঞান। এইগুলো থেকে দেখবে প্রশ্ন আসে একটা করে, যে স্টাডি অফ ইনসেক্ট, স্টাডি অফ আই, চোখ সংক্রান্ত পড়াশোনা, কান সংক্রান্ত পড়াশোনা, এই বিষয়ে কিন্তু প্রশ্ন আসে। তাহলে কি আমাদের উত্তর হলো এন্টোমোলজি, পতঙ্গদের সংক্রান্ত যে পড়াশোনা। যেটার অপশন আমাদের কোথায় ছিল? এন্টোমোলজি। অপশন বি তে ছিল দ্য স্টাডি অফ ইনসেক্ট নোন অ্যাজ এন্টোমোলজি, ইনসেক্ট সম্পর্কে পড়াশোনা। এবং আমরা জানি এই যে ইনসেক্ট বা পতঙ্গ, এই যে পর্বটা, এই পর্বটা কি সব থেকে প্রাণী জগতের বৃহত্তম পর্ব। এবং এই পর্বটাই আমাদের বিভিন্ন রকম ডিজিজ ক্রিয়েশন করা এবং আমাদের এই পরিবেশের যে বিস্তৃত ভারসাম্যতা রক্ষা করতেও সাহায্য করে, বিকজ এটাই সব থেকে বড় পর্ব। চলে আসি সেকেন্ড কোয়েশ্চেন: দ্য হায়ার প্রোটিন কন্টেইন ফাউন্ড ইন। এগুলোর মধ্যে আমরা সব থেকে বেশি প্রোটিন কোথা থেকে পাবো? ঠিক আছে, তো সয়াবিন, হুইট, হর্স পিয়া কোথা থেকে আমরা পাবো? প্রোটিন পাবো মানে কি? আমরা যে তিনটি উপাদানের কথা জানি, একটা কার্বোহাইড্রেট, একটা প্রোটিন, একটা ফ্যাট। এর মধ্যে কার্বোহাইড্রেটে কি কি আছে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। প্রোটিনে কি আছে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের সাথে সাথে নাইট্রোজেন। ফ্যাটে কি আছে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। তাহলে একমাত্র প্রোটিনই রয়েছে যে প্রোটিনে কি রয়েছে? নাইট্রোজেন প্রেজেন্ট রয়েছে। যদি আমরা ক্যালোরিফিক ভ্যালু দেখি, তাপন মূল্য, তাহলে 1 কিলো ক্যালোরি কার্বোহাইড্রেট, সরি, 4 কিলো ক্যালোরি শক্তি পাবো 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে। 1 গ্রাম প্রোটিন থেকে 4.2 কিলো ক্যালোরি পাওয়া যায়। 1 গ্রাম ফ্যাট থেকে 9.3 কিলো ক্যালোরি পাওয়া যায়। এই যে প্রোটিন, এই প্রোটিনটাই আমাদের কি? বডি বিল্ডিং এলিমেন্ট।
এগুলোর মধ্যে সব থেকে বেশি প্রোটিনের উৎস কোনটা? কোনটা সঠিক উত্তর? তোমরাও চেষ্টা করো। প্রোটিনের সব থেকে ভালো উৎস হচ্ছে অপশন বি, সয়াবিন, যেটাকে আমরা বলে থাকি। এই যে সয়াবিন, কি সয়াবিনটাই হলো হায়ার প্রোটিন কন্টেন্ট অ্যামং দ্য গিভেন অপশন। এই যতগুলো অপশন আমাদের ছিল, অর্থাৎ আমাদের অপশনের মধ্যে সব থেকে বেশি প্রোটিন কন্টেনিং হলো কে? এই প্রোটিন কন্টেনিং হলো সয়াবিন। এবং এই প্রোটিন কন্টেনিং যে সমস্ত মেটেরিয়াল গুলো রয়েছে, এরা প্রাণীজ উৎস বা উদ্ভিজ্জ উৎস দু জায়গা থেকেই আমরা পাই। দুটো জায়গা থেকেই আমরা এগুলো পেয়ে থাকি। এগুলো কি? বিল্ডিং ব্লক অফ আওয়ার বোন, মাসেল, কার্টিলেজ, স্কিন, সেগুলোর গঠন। আমাদের দেহে যে এনজাইম স্ট্রাকচার রয়েছে, সেই টোটাল এনজাইমের যে স্ট্রাকচার, টোটাল এনজাইমের যে গঠন, সেটা তৈরি করতেও প্রোটিন সাহায্য করে। কোশ্চেনের নাম্বার 3, if a human disease break out across a large region, কতটা একটা বিস্তৃত অঞ্চল জুড়ে কোন একটা হিউম্যান ডিজিজ, অর্থাৎ একই রোগে মানুষ আক্রান্ত হচ্ছে, তখন সেই অবস্থাটাকে আমরা কি বলি? প্যান্ডেমিক, এপিডেমিক, এন্ডেমিক, এপিজোটিক। একটা বিস্তৃত অঞ্চল জুড়ে মানুষ একই রোগে আক্রান্ত হচ্ছে, তখন সেই সিচুয়েশনটাকে আমরা কি বলি? আমরা এই সবেমাত্র সেই রকম একটা সিচুয়েশন কাটিয়ে এলাম, ডিউ টু কি? কোভিড-19। ঠিক আছে? তো বিস্তৃত অঞ্চল, যখন একটা ক্ষুদ্র অঞ্চলে সেই রোগটা ছড়িয়ে পড়ে, ক্ষুদ্র একটা অঞ্চলের মানুষ সেই রোগে আক্রান্ত হয়, তার থেকে আর একটু বড় অঞ্চলের মানুষ যখন আক্রান্ত হয়, আর সেই একই রোগে যখন গোটা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে, তখন সেই রোগটা হচ্ছে কি? প্যান্ডেমিক। যাকে আমরা, সরি, প্যান্ডেমিক অপশন এ, প্যান্ডেমিক, যাকে আমরা বাংলায় কি বলি? মহামারী। এই কোভিড এর জন্য আমরা এরকম একটা সিচুয়েশন দেখলাম, মহামারী কন্ডিশন। তাহলে প্যান্ডেমিক, এই প্যান্ডেমিক মানে একটা লার্জ রিজিয়ন, অর্থাৎ ম্যাক্সিমাম মানুষ ওয়ার্ল্ড ওয়াইড এফেক্টেড, সারা বিশ্বের ম্যাক্সিমাম মানুষ এই রোগে আক্রান্ত হয়েছে বা এই রোগে এফেক্টেড হয়েছে। কোশ্চেন নেক্সট, ইন কেস অফ টেস্ট টিউব বেবি, যে টেস্ট টিউব বেবির যে কনসেপ্ট, তো টেস্ট টিউব বেবিতে কি হয়? ফার্টিলাইজেশন টেক প্লেস ইনসাইড আ টেস্ট টিউব, অর্থাৎ ফার্টিলাইজেশন একটা টেস্ট টিউবের মধ্যে হয়। ডেভেলপমেন্ট অফ দ্য বেবি টেক প্লেস ইনসাইড দ্য টেস্ট টিউব, টেস্ট টিউবের মধ্যে কি হয়? ডেভেলপমেন্ট অফ বেবি। ফার্টিলাইজেশন টেক প্লেস আউটসাইড দ্য মাদার বডি, মাদার বডির বাইরে ফার্টিলাইজেশন হচ্ছে। নাকি কি বলছে? আনফার্টিলাইজড এগ ডেভেলপ ইনসাইড দ্য টিউব, নাকি টিউবের মধ্যে আনফার্টিলাইজড এগ ডেভেলপমেন্ট হচ্ছে? টেস্ট টিউব বেবির ক্ষেত্রে কি হচ্ছে? এটা টেকনোলজি থেকে একটা প্রশ্ন, টেস্ট টিউব বেবি থেকে কি হচ্ছে? এই টেস্ট টিউব বেবির কনসেপ্টটা কি? টেস্ট টিউব বেবির কনসেপ্ট হচ্ছে কি? এটাকে আমরা এক কথায় যদি এই কথাটা বলতে পারি, ইন ভিট্রো ফার্টিলাইজেশন। ইন ভিট্রো ফার্টিলাইজেশন। তো টেস্ট টিউব বেবি ইন ভিট্রো ফার্টিলাইজেশন, তার মানে কি? ফার্টিলাইজেশন ঘটছে কোথায়? মাতৃদেহের ফ্যালোপিয়ান টিউবের মধ্যে নয়, আউটসাইড অফ দ্য মাদার বডি, মাতৃদেহের বাইরে। এই ফার্টিলাইজেশন টেক প্লেস ইনসাইড যদি হতো, তাহলে তো এটা ইনভিট্রো হতো না। তাই টেস্ট টিউব বেবির মেন কনসেপ্ট হচ্ছে ইট ইজ ইনভিট্রো ফার্টিলাইজেশন, যেটা কোথায় ঘটছে? মাতৃদেহের বাইরে, অর্থাৎ মাতৃদেহের যে ফ্যালোপিয়ান টিউব আছে তার বাইরে এটা ঘটছে। নেক্সট প্রশ্ন চলে আসি, হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্ট প্রেজেন্ট ইন ক্লোরোফিল, ক্লোরোফিলের মধ্যে কোন উপাদানটি থাকে? আয়রন, ম্যাগনেসিয়াম, কপার, ম্যাঙ্গানিজ। ক্লোরোফিল, এটা কি জানি আমরা? ক্লোরোফিলটা কি? ক্লোরোফিলটা হচ্ছে পাতায় উপস্থিত ফটোসিনথেটিক রঞ্জক। যে ক্লোরোফিল এ, এই ক্লোরোফিলের অনেকগুলো ভাগ আছে, ক্লোরোফিল এ, বি, সি, ডি। এর মধ্যে ক্লোরোফিল এ, যাকে আমরা কি বলি? ইউনিভার্সাল ফটোসিনথেটিক পিগমেন্ট। তো এই ক্লোরোফিলই কি পারে? সূর্যালোকের ফোটন কণা শোষণ করে পাতায় যে জল থাকে, সেই জলকে H+ এবং OH- আয়নে ভেঙে দিতে পারে। H+ ও OH- আয়নে ভেঙে দিতে পারে।
তাহলে কি থাকে ক্লোরোফিলের মধ্যে? ক্লোরোফিলের মধ্যে আয়রন, কপার, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ। তাহলে কোনটা থাকে? উত্তর হচ্ছে ম্যাগনেসিয়াম, অপশন সি রাইট আনসার। চলে আসি নেক্সট প্রশ্ন। তাহলে ম্যাগনেসিয়াম হলো যেটা ক্লোরোফিলের সব থেকে গুরুত্বপূর্ণ এলিমেন্ট। এবার এখান থেকে আরো একটা প্রশ্ন আসে যে এর অভাবে কি রোগ হয়? এর অভাবে কি রোগের সৃষ্টি হয়? পাতায় ক্লোরোসিস রোগের সৃষ্টি হয়। ক্লোরোসিস, ক্লোরোসিস রোগের সৃষ্টি হয়। নেক্সট প্রশ্ন, ফ্রম হোয়ার, কি বলছে কোথা থেকে কি হয়? আন ইনফেকশাস অ্যাক্টিভিটি এজেন্ট ইজ প্রডিউসড, অ্যান্টিবডি, ভ্যাকসিন, সেরাম, ভাইরাস ক্যান বি এক্সিকিউট। কোথা থেকে? আন ইনফেকশাস অ্যাক্টিভিটি অফ দ্য অ্যান্টিজেন সৃষ্টি হয়। আমরা জানি এই অ্যান্টিজেনের প্রভাবে কি হয়? অ্যান্টিজেনের প্রভাবে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়। আর সেই রোগকে প্রতিরোধ করে কে? তার নাম হচ্ছে অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডি রোগের বিরুদ্ধে প্রতিরোধ করতে সাহায্য করে, আর অ্যান্টিজেন রোগের সৃষ্টি করে। তাহলে অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন এই টার্ম দুটো কিন্তু আমাদের গুলিয়ে গেলে চলবে না। অ্যান্টিজেন যে প্রোটিন এলিমেন্ট যে আমাদের রোগের সৃষ্টি করে, আর অ্যান্টিবডি কি করে? রোগের বিরুদ্ধে আমাদের দেহে প্রতিরোধ ব্যবস্থাকে তৈরি করে। এই অ্যান্টিজেন যারা কি ভাইরাস, ব্যাকটেরিয়া, এরা অ্যান্টিজেন হতে পারে। আর রোগের বিরুদ্ধে যে প্রতিরোধ ব্যবস্থা, সেই প্রতিরোধ ব্যবস্থাটাই হচ্ছে অ্যান্টিবডি বা অ্যান্টিবডি আমাদের বিভিন্নভাবে রোগের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে সাহায্য করে। নেক্সট কোয়েশ্চেন, অফ দ্য ফলোইং হুইচ ওয়ান ইজ নট এ ফিশ? এগুলোর মধ্যে কোনটা মাছ নয়? শুনতে মাছ হলেও মাছ নয়। স্টার ফিশ, সফিশ, পাইপ ফিশ, গিটার ফিশ। আমরা কি জানি এই যে ফিশ, মাছ, একে কিন্তু ভার্টিব্রাটা পর্বের মধ্যে ফেলতে পারি। অর্থাৎ মেরুদণ্ডীদের যে ক্লাসিফিকেশন রয়েছে, সেই ক্লাসিফিকেশনের মধ্যে প্রথমেই ফিশেস বা মৎস্য, তারপর উভচর, তারপর সরীসৃপ, তারপর পক্ষী, তারপর স্তন্যপায়ী। তাহলে এর মধ্যে কোনটা মাছ নয়? এর মধ্যে যেটা মাছের পর্ব নয় সেটা কি? সেটা হচ্ছে স্টারফিশ বা তারা মাছ যেটাকে আমরা বলি। এগুলো কিন্তু ওকে, কারণ তারা কিন্তু এই স্তন্যপায়ী প্রাণী গোষ্ঠীর মধ্যে পড়ে না। নেক্সট, দ্য মিউটেশন থিওরি অফ ইভালুয়েশন, অর্থাৎ ইভালুয়েশন অভিব্যক্তির যে মিউটেশনের যে কথা বলা হয়, থিওরি কে করেছে? দেখো চারজনের নাম দেওয়া রয়েছে, হাক্সলে, ডারউইন, ল্যামার, হুগো দা ভেরিস। তো মিউটেশন থিওরি বা মিউটেশন বা অভিব্যক্তির যে তত্ত্ব, সেই তত্ত্ব কে দিয়েছেন? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? মিউটেশনের তত্ত্ব কে দিয়েছেন? আমরা জানি মিউটেশন বা পরিব্যক্তি যে কথাটা বলা হয়, কোনো একটা প্রজাতি আগে যেমন ছিল ঠিক সেরকমটা নেই, তার থেকে ডেভেলপড একটা প্রজাতি তৈরি হবে। অর্থাৎ মিউটেশনের ফলে কি হবে? যে কোনো ভাবে চারিত্রিক বৈশিষ্ট্যের ডেভেলপমেন্ট হবে। সেই পর্ব, সেই মিউটেশনের যে থিওরি, সেটা কে দিয়েছেন? আমরা জানি এই অভিব্যক্তি সংক্রান্ত ল্যামার্ক এবং ডারউইনেরও থিওরি আছে, কিন্তু এই মিউটেশন বা পরিবৃত্তির থিওরিটা কে দিয়েছেন? তিনি হলেন হুগো দা ভেরিস, অপশন ডি রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, তাহলে কি বললাম? এই যে হুগো দা ভেরিস 1900 খ্রিস্টাব্দে কি দিয়েছেন? মিউট ইভালুয়েশন, থিওরি অফ ইভালুয়েশন বা পরিব্যক্তির যে তত্ত্ব সেটা দিয়েছেন। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ হাইড্রোপনিক্স? এটা খুব আধুনিক একটা টেকনিক, হাইড্রোপনিক্স টেকনিক। প্ল্যান্ট উইদাউট সয়েল, গ্রাফটিং প্ল্যান্ট, স্টাডি অফ ভেজিটেবল, সয়েল কনভার্সন। তো হাইড্রোপনিক্স থিওরিটা কি বা হাইড্রোপনিক্স জিনিসটা
এটা কিন্তু খুব আধুনিক একটা প্ল্যান্ট উৎপাদনের যে পদ্ধতি, সেটা হচ্ছে হাইড্রোপনিক্স পদ্ধতি। তো এই হাইড্রোপনিক্সে কি করা হয়, সেটা হচ্ছে এরকম কোন একটা ধরো এটা একটা একটা কোল্ড ড্রিঙ্কস এর বোতল, এর মধ্যে বিভিন্ন নিউট্রিয়েন্ট দিয়ে জল আছে, জল। এবার এই জলের ওপরই প্ল্যান্ট গ্রো হয়, কিন্তু সেখানে কি, অ্যাবসেন্ট অফ সয়েল, কোনো মাটি নাই। তাহলে কি, প্ল্যান্ট গ্রো উইদাউট সয়েল, কোন রকম মাটির উপস্থিতি সেই প্ল্যান্ট গ্রো হবে। হাইড্রোপনিক্স কি, সিম্পলিফাই দ্য গ্রোয়িং অফ প্ল্যান্ট উইদাউট সয়েল, কোনো মাটির উপস্থিতির প্রয়োজন নেই, এই মাটি ছাড়াই সয়েল হবে, কারণ ওই তরল মিডিয়ামটায় নিউট্রিয়েন্ট থাকবে, সেই নিউট্রিয়েন্ট গুলোকে অ্যাবজর্ব করেই ডেভেলপমেন্টটা হবে। কোশ্চেন নাম নেক্সট, which metal of the following is powdered, suspended in oil, used as print? প্রিন্টের কাজে ব্যবহার করা হয়। এফি, এসএন, অ্যালুমিনিয়াম, এজি, কোনটা ব্যবহার করা হয়? কি ব্যবহার করা হয়? অ্যালুমিনিয়াম পাউডারকে আমরা সাধারণত ইউজ করি। তাহলে অ্যালুমিনিয়াম পাউডার, অপশন সি, অ্যালুমিনিয়াম ইজ দ্য পাউডার, ইজ কমনলি ইনগ্রিডিয়েন্ট অফ মেটালিক পেইন্ট। নেক্সট কোয়েশ্চেন, অয়েল অফ উইন্টার গ্রিন খুব পরীক্ষায় আসে। এই অয়েল অফ উইন্টার গ্রিন কি? অ্যাসিটিক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড, মিথাইল স্যালিসাইলেট, পার্থলিক অ্যাসিড। তো অয়েল অফ উইন্টার গ্রিন আমরা কাকে বলি? অয়েল অফ উইন্টার গ্রিন কাকে বলা হয়? অয়েল অফ উইন্টার গ্রিন হচ্ছে যেটা মিথাইল স্যালিসাইলেট, যেটা ভিনিগারে একটা কম্পোনেন্ট হিসাবে আমরা দেখি। তো মিথাইল স্যালিসাইলেট কি, দ্য মেইন কম্পোনেন্ট অফ ভিনিগার, ভিনিগারে উপস্থিত থাকে একটা মেইন কম্পোনেন্ট অ্যাসিটিক অ্যাসিড। আর বেনজোইক অ্যাসিড কি? বেনজোইক অ্যাসিড হচ্ছে ডিফারেন্ট অর্গানিক অ্যাসিড ইউজ সাম প্রিজারভেটিভ অ্যান্ড মেডিসিন। মিথাইল স্যালিসাইলেট কি? দিস ইজ দ্য প্রাইমারি অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট অফ অয়েল অফ উইন্টার গ্রিন, যেটা আমাদের প্রশ্নই দিয়েছে। ইটস অ্যান এস্টার। ওকে, আর রয়েছে কি, এটিক অ্যাসিড, ইট ইজ অ্যান অর্গানিক অ্যাসিড, ভেরিয়াস ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন যার রয়েছে। তাহলে আমাদের উত্তর হলো মিথাইল স্যালিসাইলেট, অপশনটি সি। নেক্সট, ব্রাস ইজ দ্য অ্যালয় অফ, ব্রাস কার সংকর ধাতু? তো অ্যালয় মানে হচ্ছে সংকর ধাতু। সংকর ধাতু মানে কি, যেখানে একের বেশি পদার্থকে ইউজ করা হবে। এখানে কি কি ইউজ করা হয় ব্রাসের মধ্যে? ব্রাসের মধ্যে কপার এবং জিঙ্ক, অর্থাৎ কপার এবং জিঙ্কের মিশ্রণ ব্রাস হিসাবে ইউজ করা হয়। দেখবে এই সংকর ধাতু থেকে খুব প্রশ্ন আসে, বিশেষ করে একটা প্রশ্ন খুব আসে, যেটাকে আমরা বলি পারদ সংকর, যেখানে কি একটা উপাদান হিসাবে অবশ্যই পারদ উপস্থিত থাকবে, পারদ সংকর, তো সংকর ধাতু হলো। নেক্সট প্রশ্ন, pH of the blood of the human is around 7, maintained by buffering action of, অর্থাৎ আমাদের এই যে সাতের আশপাশ আমাদের কি থাকে, পিএইচ থাকে ব্লাডের। তো সেটা কিভাবে, কিসের অ্যাকশনের দ্বারা মেনটেন হয়? আমরা জানি কোন দ্রবণের পিএইচ মানে হচ্ছে কোন দ্রবণে H+ আয়নের গাঢ়ত্ব, এটা হচ্ছে পিএইচ। এই পিএইচ এর উপর বেস করে কি পিএইচ স্কেল তৈরি করা হয়েছে, যে 7, 6, 5, 4, 3, 2, 1, 8, 9, 10, 11, 12, 13, 14। 7 নিউট্রাল, এদিক থেকে আমরা যত আসবো তত সেটা কি অ্যাসিড, এদিকে আমরা যত যাব তত সেটা হচ্ছে বেস। তো কি, এই কোন বাফার অ্যাকশনের দ্বারা পিএইচটা নিয়ন্ত্রিত হয়? সেটা হচ্ছে কি H2CO3 এবং NaHCO3, অর্থাৎ কার্বনিক অ্যাসিড এবং সোডিয়াম। এটা কি, এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, আর এটা হচ্ছে
সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট। চলো নেক্সট কোশ্চেন। হয়ে গেল আমাদের কার্বনিক অ্যাসিড এবং সোডিয়াম বাইকার্বনেটের দ্বারা পিএইচটা নিয়ন্ত্রিত হচ্ছে। নেক্সট বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ কলয়েড। কলয়েড কোনটা নয়? মিল্ক, স্মোক, ব্লাড, ইউরিয়া। কলয়েড দ্রবণ মানে কি? দ্রবণ, কোন একটা কিছুর দ্রবণ, এই দ্রবণের মধ্যে যে কণাগুলো ভাসমান রয়েছে সেই কণাগুলোকে কিন্তু খালি চোখে দেখা যাবে না, কিন্তু যদি এর মধ্য দিয়ে কোনো আলো পাস করানো হয় তাহলে সেই কণাগুলোকে দেখা যাবে। এর মধ্যে কোনটা কি বলেছে? কলয়েড দ্রবণ নয়। মিল্ক, স্মোক, ব্লাড নাকি ইউরিয়া? দেখো এগুলোর মধ্যে যে ইউরিয়া, এটা কিন্তু কলয়েড দ্রবণ নয়। কারণ কি? এই ইউরিয়াটা ওয়াটার সলিউবল এলিমেন্ট। ওয়াটার, জলের মধ্যে সম্পূর্ণভাবে দ্রবীভূত হয়ে যায় কোনো দ্রবণে, এবং সেটা কমপ্লিটলি কি হয়? ডিজলভ হয়ে যায়। অর্থাৎ যদি ইউরিয়া বলা হয় তখন কিন্তু সেটা কোনো রকম কোনো কলয়েডীয় দ্রবণ নয়, সেটা প্রকৃত দ্রবণ তৈরি করে। তাই ইউরিয়া ইজ দ্য রাইট আনসার। নেক্সট, পয়েন্ট আউট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। এই স্টেটমেন্ট গুলোর মধ্যে কোনটা ভুল? ডিটারজেন্ট ওয়ার্কস ওয়েল ইভেন উইথ হার্ড ওয়াটার। নেক্সট কি বলেছে? ডিটারজেন্ট ডাজ নট ফর্ম অ্যান্ড পার্টিসিপেট, পার্টিস করে না কিসের? হার্ড ওয়াটার। ডিটারজেন্ট ইজ ইজিলি সলিউবল ইন ওয়াটার। ডিটারজেন্ট ইজ ফুললি বায়োডিগ্রেডেবল। বলছে কোনটা সম্পূর্ণভাবে ইনকারেক্ট। সেটা আমরা ডিটারজেন্ট কেন ইউজ করি? বিভিন্ন ধরনের জীবাণু নাশ করার জন্য ডিটারজেন্টকে ইউজ করা হয়। তাহলে ডিটারজেন্ট হার্ড ওয়াটারে কাজ করে। ডিটারজেন্ট কোন রকম কোনো অদক্ষেপ ফেলে না। ডিটারজেন্ট জলে ইজিলি দ্রবীভূত হয়ে যায়, কারণ আমরা জানি ইজিলি দ্রবীভূত হয়ে সেটা ফেনা উৎপন্ন করে। ডিটারজেন্ট ইজ ফুললি বায়োডিগ্রেডেবল। এটা ভুল, তার কারণ এরা কি? এরা হচ্ছে নন বায়োডিগ্রেডেবল। নন বায়োডিগ্রেডেবল, তাই এটাই হচ্ছে ইনকারেক্ট। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং বিলং টু দ্য ক্লাস অফ ন্যাচারাল পলিমার। আমরা পলিমারের আগে আর একটা কথা জানি, দ্যাট ইজ মনোমার। মনোমার, যে ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলো যুক্ত হয়ে একটা বিশাল অণু গঠন করবে তাকে বলে মনোমার। আর পলিমার কি? একটা বিস্তৃত জালে তাদেরকে আমরা বলি পলিমার। যেমন হচ্ছে ভিনাইল ক্লোরাইড, এটা মনোমার। এরকম একাধিক ভিনাইল ক্লোরাইড যুক্ত হয়ে উৎপন্ন করেছে পলিভিনাইল ক্লোরাইড, এটা কিন্তু পলিমার। এবার জানতে চাইছে আমাদের কি ন্যাচারাল বা প্রাকৃতিক পলিমার কোনটা? প্রোটিন, সেলুলোজ, রাবার নাকি সবগুলোই? তো কোনটাকে কি বলছি আমরা? ন্যাচারাল পলিমার বা প্রাকৃতিক পলিমার। দেখো এখানে যেগুলো দেওয়া রয়েছে, প্রোটিন, সেলুলোজ, রাবার, এগুলো সবই কিন্তু পলিমার। তাহলে আমাদের উত্তর করতে হবে কি? অপশন ডি। এগুলো প্রত্যেক প্রকৃতি থেকে আমরা পাই, তাই এদেরকে বলা হয় ন্যাচারাল পলিমার বা প্রাকৃতিক পলিমার। প্রোটিনও একটা কমপ্লেক্স ফর্ম তৈরি করে যখন তখন সে, আবার সেলুলোজও যখন একটা কমপ্লেক্স ফর্ম তৈরি করে তখনও সে পলিমার। আবার রাবার তো একটা পলিমারই। তাহলে এরা প্রত্যেককেই যেহেতু প্রকৃতিগত, তাই এরা প্রত্যেককেই ন্যাচারাল, তাই আমাদের অল উত্তর করতে হবে। নেক্সট, দ্য অর্গানিক কম্পাউন্ড ইউজ এজ ফুড প্রিজারভেশন। খাদ্য সংরক্ষণে আমরা কোনটা ইউজ করি? মিথাইল স্যালিসাইলেট, সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম অ্যাসিটেট নাকি সরবিটল? খাদ্য সংরক্ষণ করার জন্য কোন অর্গানিক কম্পাউন্ড বা জৈব বস্তু আমরা ব্যবহার করে থাকি? মিথাইল স্যালিসাইলেট, সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম অ্যাসিটেট নাকি সরবিটল? খাদ্য প্রিজারভেশন বা ফুড প্রিজারভেশনের জন্য ব্যবহার হয় কি? সোডিয়াম বেনজয়েটের দ্রবণ। এটা অনেকেই আমরা জানি, কারণ এটা কি? খাদ্য প্রিজারভেশন করে, বিশেষ করে এরা ব্যাকটেরিয়াল এবং যে ফাঙ্গাল অ্যাকশন, সেই ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল অ্যাকশন হতে দেয় না, যাতে করে খাদ্যটা অনেক দিন সুরক্ষিত সুন্দর অবস্থায়
থেকে থাকে, যাতে করে খাদ্যটা প্রিজার্ভেশনে থাকে, মানে খাদ্যের মধ্যে কোনো ক্ষতিকর ক্রিয়া যাতে না ঘটে সেই কাজটা ওরা করে চলেছে। নেক্সট প্রশ্ন, ওয়াটার অ্যাটেইন দ্য ম্যাক্সিমাম ডেন্সিটি, জলের কখন ঘনত্ব সর্বোচ্চ হয়? আমরা ঘনত্ব মানে কি জানি বা ডেন্সিটি মানে কি জানি? ভর বাই আয়তন। তো কখন? 0 ডিগ্রি, 4 ডিগ্রি F, 4 কেলভিন, নাকি 4 ডিগ্রি C? জলের কোন উষ্ণতায় সব থেকে ঘনত্ব দেখা যায়? সেটা হচ্ছে 4 ডিগ্রি C উষ্ণতায়। কি দেখা যায়? জলের ব্যতিক্রান্ত প্রসারণ। প্রসারণ। তাহলে 4 ডিগ্রি উষ্ণতাতেই সেই জলের কি দেখা যায়? 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতেই ম্যাক্সিমাম ডেনসিটি। আমরা জানি এই ব্যতিক্রান্ত প্রসারণ ম্যাক্সিমাম ডেনসিটি হওয়ার জন্য এখানে কি হয়, অ্যাকোয়াটিক স্পিসিস যারা রয়েছে তারা ফ্রিজিং পয়েন্টে না পৌঁছানোর জন্য তারা বেঁচে থাকতে পারে। চলো নেক্সট কোশ্চেন, দ্য রেজিস্ট্যান্স অফ অ্যান আইডিয়াল অ্যামমিটার, অর্থাৎ রেজিস্ট্যান্স মানে কি? রোধ। তো আইডিয়াল অ্যামমিটারের একটা রোধ কত হওয়া উচিত? জিরো, স্মল, হাই, ভেরি হাই? আদর্শ অ্যামমিটারের রোধ অলওয়েজ জিরো হতে হবে, অলওয়েজ জিরো হতে হবে। তার কারণ কি? যত রেজিস্ট্যান্স জিরো হবে তত সেখান থেকে অ্যাকিউরেসি পাওয়া যাবে। আবার হতে পারে হ্যাঁ ভেরি লো, খুব কম, মানে যেটাকে নেগলিজেবল বলা যেতে পারে, বাট জিরো হলে সব থেকে ভালো। নেক্সট কোয়েশ্চেন, দ্য ডিভাইস দ্যাট কনভার্ট এসি টু ডিসি, অল্টারনেট কারেন্ট টু ডাইরেক্ট কারেন্ট করতে কোন যন্ত্র সাহায্য করে? ট্রান্সফরমার, রেকটিফায়ার, মোটর, নাকি ডায়ানাম? কোন যন্ত্র অল্টারনেট কারেন্টকে ডিরেক্ট কারেন্ট করতে সাহায্য করে? কোন যন্ত্র? সেটা হচ্ছে রেকটিফায়ার, অপশন বি। এটা সাহায্য করে, রেকটিফায়ার যন্ত্র এই একমাত্র সাহায্য করে। নেক্সট কোয়েশ্চেন, সাউন্ড ওয়েভ হ্যাভিং দ্য ফ্রিকোয়েন্সি মোর দ্যান 20,000 হার্জ, আমরা কি জানি? 20 হার্জের কম হলেও আমরা শুনতে পাই না, 20 থেকে 20,000 হার্জ হলে আমরা খুব ভালো শুনতে পাই। আর একটা হলো 20,000 হার্জের যদি বেশি হয়ে যায় তাহলেও আমরা সেই শব্দকে শুনতে পাই না। তাহলে আমাদের প্রশ্ন বলছে 20,000 হার্জেরও বেশি যে ফ্রিকোয়েন্সি, যেটা আমাদের কাছে শ্রবণযোগ্য নয়, তাকে আমরা কি বলি? আল্ট্রাসোনিক সাউন্ড। আল্ট্রাসোনিক সাউন্ড সেটা আমাদের কাছে মোটেই শ্রুতিবদ্ধ বা শ্রবণ উপযোগী সাউন্ড নয়, আল্ট্রাসোনিক সাউন্ড। কারণ আমাদের কাছে শ্রবণযোগ্য কত? 20 থেকে 20,000। 20,000 যখন এক্সিট করে যাবে সে শব্দ আমরা শুনতে পারবো না, কানের পর্দা ফেটে যাবে। নেক্সট কোয়েশ্চেন, ইলেকট্রিক পাওয়ার হ্যাজ দ্য ইউনিট অফ, ইলেকট্রিক পাওয়ারের একক কি? ভোল্ট, ওয়াট, কুলম, নাকি অ্যাম্পিয়ার? ইলেকট্রিক পাওয়ারের একক হচ্ছে কি? এটা খুব ভালো প্রশ্ন, খুব সহজ প্রশ্ন, অবশ্যই ওয়াট। ওয়াট, ওয়াট। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য চিফেস্ট ড্রাইভ ফর ম্যানুফ্যাকচারিং ফ্লো অর ডিসচার্জ রেট, ফ্লো রেট বা ডিসচার্জ রেট পরিমাপ করা হয় কার সাহায্যে? ভেন্ট্রিমিটার, পিটোট টিউব, অরিফিমিটার, নাকি নান অফ দ্য অ্যাবভ? দেখবে ফিজিক্সে এই যন্ত্র ডিভাইস তার কোথায় ইউজ করা হয় এখান থেকে কিন্তু একটা প্রশ্ন থাকে। তো সেই প্রশ্নই এটা দিয়েছে যে ফ্লো রেট বা ডিসচার্জ রেট পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? দ্যাট ইজ অরিফিমিটারের সাহায্যে। অরিফিমিটারের যন্ত্রের সাহায্যে কি করা হয়? অরিফিমিটারের সিম্পলি অ্যান্ড কি অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ম্যান, কি মেজারিং দ্য ফ্লো রেট অফ আ পাইপ, একটা পাইপ দিয়ে কতটা পরিমাণ জল ফ্লো হচ্ছে বা কতটা পরিমাণ প্রবাহ করছে সেটা আমরা জানতে পারি। নেক্সট, দ্য নয়েজ লেভেল ডিউরিং দ্য প্লেন টেক অফ অ্যারাউন্ড, যখন প্লেন নামছে উপর থেকে তখন কতটা শব্দ সৃষ্টি হয়? 100 ডেসিবেল, 150 ডেসিবেল, 200 ডেসিবেল, নাকি 250 ডেসিবেল? অ্যাকচুয়ালি যখন এয়ারক্রাফট বা উপর থেকে প্লেন নামে তখন আওয়াজটা প্রপার যদি বলো তাহলে হয় 140 ডেসিবেল, কিন্তু আমাদের অপশন অনুযায়ী উত্তর করতে হবে অপশন বি, 150 ডেসিবেল। 150 ডেসিবেল হলেই তখন টেক অফ হবে। ওকে, এই ছিল আমাদের আজকের প্রথম পর্বের যে 25টা এমসিকিউ, সায়েন্স থেকে, টেকনোলজি থেকে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি থেকে এমসিকিউ আলোচনা।
আমরা পরের ক্লাসে আবার হাজির হবো ঠিক একইভাবে, আরো নতুন 25টা এমসিকিউ নিয়ে। প্রত্যেককে ক্লাসটা দেখো, এবং দেখার পর আমাদের যে ভিশন কম্পিটিটিভ অ্যাপ রয়েছে, যার EWPPSC সেকশনে এই ফুল পিডিএফটা দেওয়া রয়েছে, সেটা সংগ্রহ করে নিও। প্রত্যেককে ভালো থেকো, অপেক্ষা করো নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।